স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ হচ্ছেন। বিশেষ করে মব সন্ত্রাস দমনে তিনি পুরোপুরি ফ্লপ খেয়েছেন, পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এবং এই দায় সালাউদ্দিন সাহেব কিছুটা মেনেও নিয়েছেন গতকালকে বিএনপির সংসদীয় কমিটির বৈঠকে। এবং এই একই বিষয়গুলো নিয়ে দেখলাম যে গতকালকে যে তৃতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে, সেই সংসদ অধিবেশনেও একটা উত্তপ্ত পরিস্থিতি উচ্চবাচ্য হতে বিরোধী দলের সংসদ সদস্য বা এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আমার মনে হয় ইচ্ছা করেই বিষয়গুলোকে বিভিন্নভাবে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন। এই নিয়ে উচ্চবাচ্য একটা পর্যায়ে বিরোধী দলীয় নেতা জামাতের আমির সাহেব তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তিনি তার ভিতরে যত রাগ ক্ষোভ ছিল সেগুলো ঝেড়েছেন এবং তিনি সংসদ ওয়াকআউট করেছেন। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি বিএনপির সংসদীয় কমিটির বৈঠকের বিষয়ে। গতকালকে এটি হয়েছে। সেখানে বর্তমান যে দেশের সমস্যা সংকট যা রয়েছে সেই সেক্টরগুলোতে দায়িত্বরত যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদেরকে প্রশ্ন করেছে অনন্য মন্ত্রী এবং এমপিরা যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। এর মধ্যে অন্যতম ছিল এই যে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এই বিষয়টা। এরপরে সারের সংকট, আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন, এই বিষয় নিয়ে। তো তেল গ্যাস জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, এটা বিগত 15 বছরের শেখ হাসিনার দুঃশাসন, এটা ওইটা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ব্যাখ্যা দিয়েছে আমরা দেখলাম। ফসলি জমির সার দেওয়ার যে সংকট, সেই ব্যাপারে বলছে সারের যথেষ্ট মজুত রয়েছে, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে, তো ডিস্ট্রিবিউটর নতুন করে নিয়োগ দেয়া বা এই ব্যাপারে সমাধান করা যাবে, এটা বলা হয়েছে। বাট সালাউদ্দিন সাহেব তো আর এভাবে পার পেতে পারেন না, যেহেতু তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি। তিনি তো চাইলেই ওই তেল গ্যাস জ্বালানির মতো এই দায় বিগত 15 বছরের শেখ হাসিনার উপরে চালিয়ে দিতে পারেন না। তাই তিনি অনেকটা স্বীকার করে নিয়েছেন এবং অন্যান্য এমপি মন্ত্রীদের সহায়তা চেয়েছেন। এটা কিন্তু একটা ভালো দিক, নিঃসন্দেহে প্রশংসনীয় দিক, যে নিজে পারছেন না, অন্যদের সহযোগিতা চাচ্ছেন এবং সেটা স্বীকারও করছেন। এবং সালাউদ্দিন সাহেব আরও বলেছেন যে এই মব সন্ত্রাস যেগুলো হচ্ছে এর সাথে বিএনপির নেতাকর্মীরাও জড়িত আছে বিভিন্ন জায়গায়। তো সামনের দিকে মব সন্ত্রাসের জন্য সরকার জিরো টলারেন্সে থাকবে। অন্যান্য এমপি মন্ত্রীদেরকে বলছে যে আপনাদের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীদেরকে মব সন্ত্রাস থেকে দূরে থাকার ব্যবস্থা করবেন বা এই ধরনের কিছু কথা সেখানে বলা হয়েছে। তাহলে প্রশ্নটা থেকে যায় যে সালাউদ্দিন সাহেব ফেব্রুয়ারিতে বিএনপি যখন নির্বাচিত হলো, সেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছিলেন যে মব কালচার এই দেশে আর হবে না। অথচ এই সরকারের 6-7 মাস পেরিয়ে গেছে, এখনো এসে শুনতে হয় যে মব কালচার হচ্ছে, মব কালচার দমন করা যাচ্ছে না এবং মব কালচারের সাথে অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরাও জড়িত। তাহলে এতদিন নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? এখন বলছেন জিরো টলারেন্সে যাবেন, এতদিন যেতে পারলেন না কেন? কারণ বিএনপির নেতাকর্মীরা কম বেশি জড়িত, এই জন্য? কেন দলের নেতাকর্মীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন না আপনারা? দল মত নির্বিশেষে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অ্যাক্টিভ করতে পারেন না? যে যেখানেই অন্যায়, যেখানেই মব সন্ত্রাস, সেখানেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইন অনুযায়ী ফাংশন করবে, এই রাইটটুকু তাদেরকে দিয়ে দিতে পারেন না? সেখানে পক্ষপাতিত্ব করতে হয়, বিচার বিবেচনা করতে হয় যে নিজের দলের নেতাকর্মী আছে কিনা। তো নিজের দলের নেতাকর্মীরা থাকার কারণেই কি স্বরাষ্ট্রমন্ত্রী পুরো মব সন্ত্রাসীদেরকে এতদিন ধরে প্রশ্রয় দিয়ে এসেছেন? এবার আসি যে সংসদ অধিবেশনে গতকালকে কি হলো। এই একই বিষয়ে, এই মব সন্ত্রাসী, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই নিয়েই বিরোধী দলের দুজন এমপি, হাসনাত আবদুল্লাহ এনসিপির এবং জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ, তারা দুজনেই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন রেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কেন। বা হাসনাত আবদুল্লাহ বলেছিল ব্রাহ্মণবাড়িয়ায় যে গানের কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে
সেখানে যে মব সন্ত্রাস হয়েছে সেটাকে, সেই বিষয়টা সালাউদ্দিন সাহেব বিভিন্নভাবে বৈধতা দেওয়ার চেষ্টা কেন করছে, এই বিষয় নিয়ে প্রশ্ন হয়েছে। তো সালাউদ্দিন সাহেব কি করলেন, বুঝেও আমার মনে হলো যে তিনি না বোঝার ভান ধরছেন। তিনি বললেন যে এটা পল্টন না, পল্টনের মাঠ না, এটা শাহবাগ চত্বর না, এটা সংসদে প্রশ্ন উত্থাপনের বিভিন্ন ধরনের রীতিনীতি আছে। বুঝলাম বিরোধী দলের এই দুই এমপি রীতিনীতি ফলো করেনি, বা তারা তো নতুন এমপি, সংসদে গিয়েছে নতুন, তারা যেখানে একটা সিঙ্গেল প্রশ্ন করা উচিত সেখানে না হয় 2-3টা প্রশ্ন মানে মিক্স করে করে ফেলেছেন। বাট সালাউদ্দিন সাহেব, আপনি তো প্রজ্ঞাবান, আপনি তো অনেক জ্ঞানী, আপনি তো সংসদে নতুন না, তো আপনি জিস্ট অংশটা তুলে ধরে আপনার প্রশ্নের জবাবটা আপনি ঠিকঠাক মতো দিয়ে দিলেই তো পারতেন। কিন্তু সেটা না করে এটা এই মঞ্চ না, এটা ওই মঞ্চ না, সংসদের রীতি মেনে বক্তব্য দেওয়া উচিত, এইটা ওইটা বললেন। কারণ কি? কারণ হলো আপনার কাছে জবাব নেই স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি মব সন্ত্রাসীকে এই কয়েকদিনে যেভাবে বৈধতা দিয়েছেন ইনিয়ে মিনিয়ে, তো আপনি জবাবটা কি দিবেন সংসদে? তাই ইচ্ছা করেই প্রশ্নের জবাব না দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছেন বলে আমার মনে হয়। বেশ কয়েকদিন ধরে এই মাসের মধ্যে যে মব সন্ত্রাসীগুলো আমরা দেখেছি তৌহিদি জনতার ব্যানারে, ব্রাহ্মণবাড়িয়ায় গানের কনসার্ট, পুলিশ লাইন্সের গানের কনসার্ট বন্ধ করে দেয়া, সেখানে সংঘাত, 30 জনের মতো আহত হওয়া, কিশোরগঞ্জে গানের কনসার্ট বন্ধ করে দেয়া, সিলেটে নৌকা বাইচের উপরে নিষেধাজ্ঞা আনা তৌহিদি জনতার, যে এটা করতে পারবে না, তারা সেখানে আপত্তি জানিয়েছে, সাভারে মাজারের ওরস বন্ধ করে দেয়া। তো এই সকল বিষয়ে সালাউদ্দিন সাহেব কি এটা নিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী কি স্টেপটা নিয়েছেন? সেখানে কিছুই নেননি, বরং আমরা উল্টোটা দেখেছি। আমরা দেখেছি সালাউদ্দিন সাহেব আপনার আইন শৃঙ্খলা বাহিনী গানের কনসার্ট বন্ধ করে দিয়েছে। কারণ কি? তৌহিদি জনতার হুমকি ধামকির মুখে। তার মানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী তৌহিদি জনতাকে ভয় পাচ্ছে বলে মনে হয়। এবং আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবও কি বললেন, যে ব্রাহ্মণবাড়িয়াটা এমনই, ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদি জনতা বা সেখানে ধর্মপ্রিয় মানুষ, তাদের আলাদা একটা কালচার, তারা এমনই দাবি করে, তারা এই কনসার্ট হতে দেয় না, এই ধরনের একটা বৈধতা দেওয়ার চেষ্টা করলেন। কেন? আপনি ফেব্রুয়ারি মাসে রেড অ্যালার্ট জারি করলেন যে মব সন্ত্রাস আর থাকবে না, ডক্টর ইউনূসের আমলে হয়েছিল, ওটা ওখানেই খতম। 6 মাস পার হয়ে 7 মাস 8 মাস চলছে আপনার সরকারের, অথচ আপনি নিজে প্রকাশ্যে সেই মব সন্ত্রাসীদের বৈধতা দিচ্ছেন ইনিয়ে বিনিয়ে। আবার এখন বলছেন যে এর সাথে বিএনপির নেতাকর্মীরাও জড়িত রয়েছে। তাহলে বিষয়টা এমন হয়ে দাঁড়াচ্ছে না যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য পারফেক্ট না। তিনি অন্য ক্ষেত্রে পারফেক্ট হতে পারে, তিনি সংবিধান ভালো বুঝেন, সংবিধান বিশেষজ্ঞ, আইন ভালো বুঝেন, তিনি আইন মন্ত্রণালয়ের জন্য পারফেক্ট হতে পারে, বাট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য তিনি পারফেক্ট না, এটা মনে হয় এই 6-7 মাসে তিনি প্রমাণ করে দিয়েছেন। তবে এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা হলো এই যে জামাত এনসিপি তারা সংসদে গিয়ে মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে, অথচ ফিল্ড পর্যায়ে মব সন্ত্রাসী করছে কারা? তৌহিদি জনতারাই তো করছে। এই তৌহিদি জনতা কারা? এর মধ্যে এনসিপির লোকজন আছে, জামাত শিবির তো নিশ্চিত আছে, এবং জামাত শিবির সেখানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই ছদ্মবেশে থাকে। যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যখনই কিছু হয়, শিবিরের ছাত্ররা তখন সাধারণ শিক্ষার্থী হিসেবে নেমে যায়। তেমনি এই মব সন্ত্রাসী যেখানেই হচ্ছে সেখানেই দেখবেন জামাত শিবির গিয়ে ইন্ধন দিচ্ছে, কিন্তু তখন তারা তৌহিদি জনতা হয়ে যায়, তখন তারা সাধারণ মুসল্লি হয়ে যায়, ঈমান আকীদা রক্ষাকারী কমিটি হয়ে যায়, আলেম ওলামা মাশায়েখ হয়ে যায়, তখন তারা আর জামাত শিবির পরিচয় থাকে না। তো ফিল্ড পর্যায়ে জামাত এনসিপি আপনারাই মব সন্ত্রাসী করছেন, সালাউদ্দিন সাহেব মেনে নিচ্ছেন যে বিএনপিরও কিছু লোক জড়িত আছে, আবার আপনারাই সেই মব সন্ত্রাসীর বিরুদ্ধে গিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছেন। বাহ, বেশ ভালো। আর বিরোধী দল এটা করতেই পারে, কারণ বিরোধী দল তো চাইবেই মাঠে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, যাতে করে সরকারকে অচল করে দিতে পারে, বা সরকারকে প্রশ্নের মুখোমুখি করতে পারে, সরকারকে অস্থিতিশীল করে দিতে পারে। তো তারা মাঠে
মব সন্ত্রাসী কায়েম করছে, আবার সংসদে গিয়ে সাধু সাবিত্রী সাজছে এবং সংসদ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছে যে এগুলো আপনি দমন বা নিয়ন্ত্রণ করতে পারেন না কেন। তো তিনি পারবে কিভাবে? কারণ তিনি তো বলছে যে এর সাথে বিএনপিও জড়িত আছে, বা তিনি তৌহিদি জনতাকে প্রশ্রয় দিতে চাচ্ছে, তৌহিদি জনতাকে কোলে তুলে নিতে চাচ্ছে। তাই তো তৌহিদি জনতার যে কোনো দাবি মান্য করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় অ্যাক্টিভ থাকে। তৌহিদি জনতা কিছু চাইলো আর তার আইন শৃঙ্খলা বাহিনী যেয়ে সেটা কার্যকর করে দিয়ে আসে। এই পরিস্থিতি আমরা এখন দেখতেছি। বা আরেকটা ঘটনা না বললেই নয়, এই যে আয়াজ নামক একটি জুলাই যোদ্ধা নামে এই যে ছেলে, তিনি যে কয়েকদিন আগে যে পরিমাণে মব সন্ত্রাসী করেছে, এই যে শান্তা ফারজানা নামক একটি মেয়ের গায়ে হাত তোলা, একাধিকবার তাদের উপরে আক্রমণ করা, কিন্তু সালাউদ্দিন সাহেবের আইন শৃঙ্খলা বাহিনী কি করলো? সেই ফারজানা শান্তাদেরকেই ধরে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে নিয়ে গেছে। অথচ আয়াজ দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আয়াজ আবার দেখলাম যে 15ই অগস্টে ধানমন্ডি 32-এ গিয়ে মানুষ পেটাচ্ছে, বেদ্রুপ পেটাচ্ছে, এবং সেখানেও আয়াজরা যাদেরকে পেটাচ্ছে তাদেরকে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে, মামলা দিচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে, অথচ আয়াজ এখনো মুক্ত। তো এই স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আমরা কি করব? এই স্বরাষ্ট্রমন্ত্রীর যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি দেশের আইন মেনে চলছে বা আইনকে ফাংশনাল করার চেষ্টা করছে, আইনকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, নাকি মব সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, এই সরকারের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো দায়িত্বে সালাউদ্দিন সাহেবকে আর রাখার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। কারণ 6-7 মাস একটা যথেষ্ট টাইম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঘুরে দাঁড় করানোর জন্য। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব ব্যর্থ হয়েছেন। তো এই সালাউদ্দিন সাহেবের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আরো দীর্ঘদিন রাখা হয়, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশার আলো আর দেখছি না, অ্যাটলিস্ট এটা আমার ব্যক্তিগত অভিমত। তো সরকারের নতুন করে ভাবা উচিত যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্য কোনো ব্যক্তিকে দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আসলে ফাংশনাল করা, অ্যাক্টিভ করা সম্ভব কিনা। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারাও আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।